আজকে সন্ধ্যার বিশেষ আয়োজন নিটল টাটা টেবিল টকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি জামিল আহমেদ। আমরা আজকে এই সময়কালের রাজনৈতিক কর্মকাণ্ড এবং গণতন্ত্র নিয়ে কথা বলতে চাই এবং আমাদের সাথে তিনজন অতিথি আছেন, আমরা তাদের সাথে পরিচিত হয়ে নিতে চাই। আমার সামনে আছেন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল, আপনাকে স্বাগত জানাই। তার পাশে আছেন বিএনপি নেতা ব্যারিস্টার পারভেজ আহমেদ, আপনাকেও স্বাগত জানাই। আমার ঠিক বাই সুভাষ সিংহ রায়, রাজনীতি বিশ্লেষক এবং প্রধান সম্পাদক abnews24.com, আপনাকেও স্বাগত জানাই। ধন্যবাদ সুভাষদেব। আমরা যখন এই সময়কালে আলাপ আলোচনা করছি, আপনি নিজেও বিভিন্ন গণমাধ্যমে কথা বলেছেন, আমি জানি বেশ কতগুলো অ্যাক্টিভিটি, বিশেষ করে বিএনপির ভিশন 2030 দেওয়ার পরে এটিকে নিয়ে আলাপ আলোচনা গণমাধ্যমে যেমন হচ্ছে, আওয়ামী লীগের যে বর্ধিত সভা হলো সেখান থেকে একটা ফর্মাল নির্বাচন ক্যাম্পেইন আমরা দেখতে পাচ্ছি, জাতীয় পার্টির একটা জোট গঠন আছে, সব সামগ্রিক সবগুলো ঘটনা নিয়েই আলাপ আলোচনা যেমন চলছে, তেমনি তার মধ্যে আজকে ইভিএম নিয়ে একটা আলোচনা যোগ হয়েছে। সামগ্রিকভাবে এই কর্মকাণ্ডগুলোকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে জামিল ভাই। দেখুন, বাংলাদেশের রাজনীতি অলওয়েজ, আমার কাছে এটা পার্সোনালি মনে হয়, সবসময় একটা নির্বাচন কেন্দ্রিক রাজনীতি হয় আমার দেশে। সেটা সরকারি দল থেকেই হোক, সরকারি বিরোধী দল থেকেই হোক, সবসময় তারা ভাবে, বিরোধী দল যারা থাকেন তারা ভাবেন কীভাবে রাজনীতিটাকে ইলেকশন কেন্দ্রিক করা যায়। আবার সরকারি দলও ভাবে যাই কিছু তারা এজেন্ডা বাস্তবায়ন করেন না কেন, তাদের টার্গেট থাকে জনগণের সমর্থন বা জনসমর্থনটা কীভাবে ডেভেলপ করা যায়। তো এখন যেটা প্রবলেম হয়েছে যে এই দুটো জায়গার মাঝখানে আওয়ামী লীগ আছে। আওয়ামী লীগের প্রবলেম হচ্ছে তারা যেহেতু জনগণের ভোটে নির্বাচিত হয়নি, ফলশ্রুতিতে তাদের কিন্তু জনবিচ্ছিন্নতা বা জনসংযোগতা এই দুটোর মধ্যে তাদের খুব বেশি কিছু আসে যাচ্ছে না। কেমন দেখবেন, আপনারা দেখবেন যে এই যাবৎকালে অনেকগুলি ঘটনাকেই সরকার জনগণের দোহাই দিয়ে করার চেষ্টা করেছে। যেমন আমরা আজকে এখানে বসে আসছি চারজন ব্যক্তি, আজকে সারা দেশে তীব্র দাবদাহ, প্রচণ্ড পরিমাণে, মানে মনে হয় যে এই কারণে এই যাবৎকালের অন্যতম স্মরণীয় তাপদাহ হচ্ছে। সেখানে গতকাল আমরা বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে দেখেছি একটা বক্তব্য রাখতে বিদ্যুতের লোডশেডিং নিয়ে। সেখানে উনি যথারীতি যা বলেন তাই বলেছেন। বিদ্যুৎ লোডশেডিং ছিল, আছে এবং থাকবে, এবং আমাদের অনেক সময় বিদ্যুৎ লোডশেডিং যাতে থাকে মনে রাখার জন্য সে ব্যবস্থা করে দেওয়ার কথা বলা হয়েছিল ইতিপূর্বে। তো এখন প্রশ্নটি হচ্ছে, এখানে কিন্তু আপনি গণ গুরুত্ব সম্পূর্ণ বিষয়টা প্রায়োরিটি পায়নি কেন। যেমন দেখুন, আমরা দেখেছি গতকাল যে যত মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়েছে তাতে দেখা যায় মাত্র 15 মেগাওয়াট সারপ্লাস ছিল অ্যাকর্ডিং টু ডিমান্ড অনুযায়ী। কিন্তু দেখা যাচ্ছে সারা দেশে 10 ঘন্টা 8 ঘন্টা বিদ্যুৎ নেই। এখন আমি এই কথা বলার পরে যেটা হবে, দিদি বা সুভাষ দাদা বলতে পারেন বিএনপির আমলের বিদ্যুতের চিত্র তুলে ধরবেন, কিন্তু 2 টাকা 40 পয়সা ইউনিটের বিদ্যুৎ আজকে 12 টাকা 40 পয়সায় ঠেকেছে। সঞ্চালনের পরিমাণ কতটুকু বেড়েছে এটা হয়তো আমার চেয়ে ভালো বলতে পারবে জনগণ যারা ভোগ করে, যারা কনজিউমার। তো এই জায়গাটি এই কারণে বললাম যে সরকার রিলেটেড, গভর্নমেন্ট রিলেটেড যে জায়গাগুলি আছে সেগুলি তথ্যবৈচ। আপনি যেন ছোট্ট একটা উদাহরণ দিয়ে দিবেন যে টেলিটক আজকে পত্রিকা সমকালে আসছে যে একটি ফ্যান বিক্রি কেনা হচ্ছে প্রজেক্টের জন্য 1 লক্ষ টাকা করে। মানে আপনি এটাকে দুর্নীতি বললে কিন্তু আসলে দুর্নীতি শব্দটাও ইটসেলফ মানে তার লজ্জা পাবে যে না এটাকে দুর্নীতি। এগুলোকে আপনি এখনকার কনটেক্সটের সাথে কিভাবে রিলেট করবেন? এইজন্য বলছি যে একটা সময়ে আমাদের মনে আছে যে আমাদের দেশে পলিটিশিয়ানদের বিরুদ্ধে 3 লাখ টাকার মামলা হয়েছে, 3 কোটি টাকার মামলা হয়েছে। এখন সেই দুর্নীতিটাকে যেখানে রিডিউস করার কথা, যেখানে দুর্নীতিকে একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসার কথা, সেখানে দুর্নীতির একটা কুটির শিল্প বিস্তার লাভ করেছে। আর আপনি বিএনপির ভিশন 2030 কথা বলছিলেন, বিএনপির ভিশন 2030 এটাকে কেন্দ্র করে বিএনপি যখন এটা ঘোষণা করলো, তারপরে আমরা কিছুদিন পরে দেখলাম যে বিএনপির অফিসে পুলিশের নগ্ন এটাকে তল্লাশি দেখলাম আমরা। একজন ব্যক্তি XYZ সে জিডি করেছে যে সেই বিএনপির অফিসে নাকি রাষ্ট্র বিরোধী কোনো কার্যকলাপ হচ্ছে। জিডি কে করেছিল জানা গেছে? যে জিডি তো জানা যায় যে অভিযোগ করে। আমি জানি না এই মুহূর্তে তথ্যটা এই জন্য বলতে পারছি না, কিন্তু প্রশ্নটি হচ্ছে XYZ সামওয়ান উইল মেক দ্য জিডি, এবং তার পরিপ্রেক্ষিতে আপনি সঙ্গে সঙ্গে বিএনপির মতো একটি সংগঠন যারা 3 বার রাষ্ট্র ক্ষমতায় ছিল, স্টিল ইন অপোজিশন, এনি টাইম দে কুড বি ইন পাওয়ার। এখন যদি কথার কথা আপনি, আমি বা দিদি বা সুভাষদা যদি একটা জিডি করে যে আওয়ামী লীগের বঙ্গবন্ধু কার্যালয় বা ধানমন্ডি কার্যালয়ে রাষ্ট্রবিরোধী কার্যকলাপ হচ্ছে, এই জিডি পরিপ্রেক্ষিতে পুলিশ উইল গো ফর অ্যাকশন? আনসার ইজ নো। তারপরে রাষ্ট্র ব্যবস্থাটা কেমন চলছে, কতটা পুলিশই রাষ্ট্রে বসবাস করছে, এগুলো দিয়ে আপনি একটা ব্যারোমিটার। আর ছোট্ট যে কথাটা একটা মিনিটে যেটা বলার চেষ্টা করলেন আপনি, লাস্ট প্রশ্ন করেছিলেন যে ইলেকশন, বাংলাদেশের রাজনীতিতে এখন ইলেকশন শব্দটা যেই অর্থে ব্যবহৃত হয় সেটার ইকুয়ালিটি যায় থেকেছে সিলেকশনে। মানে নামটা থাকছে ইলেকশন, সে ঠিক আছে, বাট আমরা যখন আখেরে শেষ পর্যন্ত এসে রেজাল্টটা দেখি, দ্যাট
ইজ সিলেকশন, সেটা এফবিসিসিআই নির্বাচন বলুন আর সংসদ নির্বাচন বলুন আচ্ছা, আর অন্য আমরা কিছু একটু বাছাইয়ের ক্ষেত্রে বলুন, অন্যদের সেটা কথা শুনে আসতে ইলেকশনের চাই। জায়গায় সিলেকশনে জি, রূপান্তরিত আমরা হবে। নিশ্চয়ই আপনি আবারও বলবেন। উপদে এই নির্বাচনমুখী কর্মকাণ্ডগুলো নিয়ে আলাপ আলোচনা যখন হচ্ছে তখন উনি বলার চেষ্টা করছেন যে এর আগেও আলোচকরা বলেছেন যে তারা এই বিএনপি অফিসের এই এক ধরনের যেই আমাদের ভিজিটটি হলো, পুলিশ যে তল্লাশি করলো তার প্রতিবাদ তারা একটি জায়গা চেয়েছিল। উনি বলছেন সেই জায়গা তারা পাচ্ছেন না বা পাবেন না, এটি নিয়ে এক ধরনের দ্বিধা আছে। আপনি সামগ্রিকভাবে টোটাল চিত্রটা আপনি জানেন, আমি প্রশ্ন করছি না, আপনি কিভাবে শুনছেন? আচ্ছা, এখানে পারভেজ ভাই যে প্রসঙ্গগুলো নিয়ে আসলো, আপনি তাকে জিজ্ঞেস করছিলেন রাজনীতির হালচাল। জি, সেখানে তিনটি প্রসঙ্গ সে এখানে উত্থাপন করে ফেলেছে। একটি হচ্ছে বিদ্যুৎ, আরেকটি হচ্ছে বিএনপি অফিসে পুলিশের তল্লাশি, আর তাদের ভীষণ। আচ্ছা, এবং এর সঙ্গেই রিলেটেড আপনার কোশ্চেনটা যেটি আমাকে বললেন যে তারা যে এখন সভা করবার জন্য জায়গার অনুমতি, আমি প্রথমে তাদের তল্লাশির বিষয়টা ক্লিয়ার করি যে বিএনপির যে অফিসটি আছে সেই অফিসটিকে কিন্তু বিএনপির অফিস আর জনগণ মনে করে না। বাংলাদেশের মানুষ 2015 এবং 13-তে তারা যা করেছে তারপর থেকে ওই অফিসটিকে মনে করে কাশিম বাজার কুঠি। কারণ হচ্ছে ওইখান থেকেই বিএনপির আন্দোলনের নামে মানুষ, সাধারণ জনগণ, নিরীহ শিশু, কিশোর, দোকানদার থেকে শুরু করে যারা খেটে খাওয়া মানুষ, তাদেরকে হত্যা করবার জন্য নির্দেশনা এসেছে। এবং হত্যা করবার ধরনটাও এরকম ছিল, পুড়িয়ে হত্যা করা, মানে পেট্রোল দিয়ে পুড়িয়ে হত্যা করা। এই নির্দেশনা কিন্তু ওই অফিস থেকে এসেছে। কোনো একটি রাজনৈতিক দলের অফিস থাকবে জনকল্যাণমুখী, জনগণের কল্যাণ করবার জন্য সেই অফিস থেকে নির্দেশনা আসবে, সেখানে মিটিং করে নেতৃবৃন্দ ডিসিশন নেবে। কিন্তু ওই বিএনপি অফিসে দেখবেন কখনোই তারা দিনের বেলা কোনো মিটিং করে না, মধ্যরাতে মিটিং করে। মধ্যরাতে মিটিং করে কিভাবে বাংলাদেশকে ধ্বংস করা যায়, মানুষের অকল্যাণ করা যায়, কিভাবে ষড়যন্ত্র করা যায়, সেই জিনিসগুলি ওই অফিস থেকে হয়ে থাকে। এখন এই অফিসে যে তল্লাশিটি হয়েছে, জিডি প্রসঙ্গ এসেছে, সেই জিডির ভিত্তিতে করতে পারে কিনা, আমি তো মনে করি যে জনগণের জীবন রক্ষা করবার জন্য, জাতীয় সম্পদ রক্ষা করবার জন্য আইন শৃঙ্খলা বাহিনী কিংবা গোয়েন্দা সংস্থার লোকজন ওই অফিসটিকে যে কোনো সময় যে কোনো প্রয়োজনে যদি তাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য থেকে থাকে তাহলে তারা সেটিকে সার্চ করতেই পারে। প্রাপ্তি শূন্য বলেছে, আচ্ছা, প্রাপ্তি শূন্য হতেও পারে, সেখানে নানা ধরনের মেকানিজম হতেও পারে। হ্যাঁ, এটি তো বিচার্য বিষয়, সেটি না, কিন্তু তারা করতেই পারে। যদিও তারা ওখানে মানে আমাদের মিডিয়া যারা আছে তাদেরকে সঙ্গে করে নিয়েই ব্রিফিং করেছে, তাদের সঙ্গে থেকে মানে লাইভে বাংলাদেশের মানুষ দেখেছে ওখানে কি হচ্ছে। আর আমরা যদি একটু পেছনে যাই, উনি তো এখন বলছিলেন জিডি করে তারপরে হচ্ছে এভাবে যেতে পারে না। তো বিএনপির সময় যেগুলো করা হয়েছে, বিএনপির আগে যে স্বৈর শাসক বা সামরিক শাসকরা যেটি করেছে, তারা তো সিলগালা করেই রেখেছে আওয়ামী লীগ অফিস, এবং আওয়ামী লীগকেই ধ্বংস করবার জন্য ষড়যন্ত্র করেছে। পরবর্তীতে বিএনপি কি করেছে? বিএনপি তো 23 নম্বর আওয়ামী লীগের কার্যালয় তাদের দখলেই নিয়ে গেছে, ছাত্রদল এবং পুলিশ প্রশাসন মিলে। সেখানে আর আওয়ামী লীগের নেতাকর্মীদের ঢুকতে দেয় নাই, তারাই সেখানে বসবাস করেছে। এবং পরবর্তীতে আওয়ামী লীগের যে রিসার্চ কেন্দ্র, যেখানে রিসার্চ করে আওয়ামী লীগ এই যে এখন যে ডিজিটাল বাংলাদেশ গড়ছে, তার জন্য তারা বিভিন্নভাবে কিভাবে রাষ্ট্র ক্ষমতা দায়িত্বে গেলে পরে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে, সে রিসার্চ করে যেই সেখানে তথ্য সংগ্রহ করেছিল, সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে ভেঙে চুরে টাকা পয়সা পর্যন্ত, ল্যাপটপ পর্যন্ত ওখান থেকে তারা নিয়ে চলে গেছে এবং তছনছ করে দিয়েছে। তাই এরকম ঘটনা তো ঘটে নাই, তাই না? এগুলো তো করেছে প্রতিহিংসা পরায়ণ হয়ে। আর এটি যেটি হয়েছে সেটি হচ্ছে জনগণকে রক্ষা করবার জন্য গোয়েন্দা সংস্থা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে করেছে। এবং সেটির উপর ভিত্তি করে তারা এখন যেটি করতে চায়, সমাবেশ করতে চায়। তারা সমাবেশ করবার জন্য মানে কোনো একটি রাজনৈতিক দল, তাদের ইস্যু যদি হয় এরকম যে হাইকোর্ট রায় দিয়েছে অবৈধ বাড়ি থেকে তুলে দিতে হবে, তারা সেটার জন্য আন্দোলন করে। তাদের অফিস সার্চ হয়েছে, সেই জন্য তারা আন্দোলন করে। তার মানে কি? তারা এতটাই নিশ্চয়ই দলটি কোনো তার জনগণের কিছু করবার জন্য কোনো একটি ইস্যু তাদের হাতে নাই, যে কারণে এখন ওই অফিসের মধ্যে বসে মেকানিজম করবার জন্য ষড়যন্ত্র করে আবার যখন ওইটা সার্চ হয় সেটি নিয়ে তারা রাস্তায় নামে। আমি আরেকটি প্রসঙ্গে একটু শেষ করব। বিদ্যুতের কথা যখন পারভেজ ভাইদের মুখে শুনি বা জনগণ শোনে, তখন কিন্তু হাসে। যে বিদ্যুৎকে নিয়ে তারা বিজনেস করেছে, জনগণের বিদ্যুৎ সেবা না দিয়ে সেটি বিজনেস করে খাম্বা বিদ্যুৎ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বিএনপি দলটি।
বলে মানে বিদ্যুতের প্রসঙ্গ আসলে বলে খাম্বা বিদ্যুৎ, খাম্বা বিএনপি। আর এই বিদ্যুৎ কোথায় নিয়ে গেছে আওয়ামী লীগ, যেটা আমরা যখন আওয়ামী লীগের উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা বলি তখন কিন্তু বিদ্যুৎটাকে প্রায়োরিটি দেই। সেখানে তারা যখন বিএনপির নেতারা যখন বলে যে বিদ্যুৎ প্রতিমন্ত্রী কি বলেছেন, সত্যি কথা বলেছেন, আমাদের বিদ্যুৎ যেটা তৈরি হয়েছে সমগ্র বাংলাদেশে লাইন সঞ্চালন করা বা সমগ্র বাংলাদেশে বিদ্যুৎটি দেওয়ার মতো হয়তো অবস্থা এখনো হয়নি। হ্যাঁ, সেটা তো সত্যি কথা, মিথ্যাচার তো করেনি। দিদি আমরা আরো শুনবো, আমরা একটু সেটি নিয়ে তো এভাবে কথা বলা ঠিক না, তাই না? ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ করবার জন্য যে পূর্ব শর্ত বিদ্যুৎ, সেটি তো আছে বলে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ হচ্ছে। গণমাধ্যম কর্মীর দৃষ্টিতে রাজনৈতিক দলগুলোর নির্বাচন প্রস্তুতি, মূলত এটি আমরা আজকের আলোচনা আনতে চাইছিলাম। না, আপনাকে ধন্যবাদ। দুইজনের বক্তৃতা আমরা সকলে শুনলাম। আমি দু একটি কথা বলি। এই রাজনীতি আসলে একটা জটিল তত্ত্ব এবং সারা পৃথিবীতে সেটাই ছিল, এবং শুধু আজ নয়, যুগ যুগ ধরে রাজনীতি এমনই ছিল। মাও সেতুং একবার তার কর্মী সভায় বক্তৃতায় বলেছিলেন তার কর্মীদেরকে উজ্জীবিত করবার জন্য যে রাজনীতি কোনো ভোজসভা কিংবা বিলাস নয়, ইহা একটি উগ্র মস্তিষ্কের কারবার, ইহা দ্বারা এক শ্রেণী এক শ্রেণীকে ক্ষমতাচ্যুত করে, অতএব এটা সভ্য, অত ভদ্র, অত মার্জিত হতে পারে না। তা রাজনীতির যে বাতাবরণগুলো, রাজনীতির প্রক্রিয়াগুলো আগে আরো জটিল ছিল। যেমন ব্যারিস্টার পারভেজ যেটা বললেন যে জিডি করে আপনার রাজনৈতিক কার্যালয় সেটাকে হামলা করা হয়েছে, তল্লাশি করা হয়েছে, এখানে একটু গ্যাপ থেকে যায়। শুধু জিডির ভিত্তিতে নয়, জিডি গোয়েন্দা সংস্থার কোনো একটা গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে যখন এই অভিযোগটি জিডি আকারে সাধারণ ডায়েরি করা হয়েছিল, সাধারণ ডায়েরি পরবর্তীতে এটা আদালতের নির্দেশনা চাওয়া হয়েছিল, আদালত নির্দেশনা দিয়েছিল, নির্দেশনার ভিত্তিতে কিন্তু এই তল্লাশিটি হয়েছে। অতএব এখানে একটা ছোট্ট ফাঁক রয়ে গেছে। আর ব্যারিস্টার পারভেজ ভাই বললেন খুব চমৎকার করে, প্রথমেই বললেন জনগণ দ্বারা নির্বাচিত নয়। এই কথাটি আমি সব সময় বিরোধিতা করে আসবো। আপনি 2013 সালে 5 জানুয়ারি নির্বাচন, আপনি কোনোভাবেই জনগণ দ্বারা নির্বাচিত না এটা আপনি বলতে পারবেন না। আপনি বলতে পারবেন অংশগ্রহণমূলক হয়নি। আপনি এই নির্বাচনকে অবৈধ বলার কিংবা নির্বাচিত হয়ে এসেছে তাদেরকে অবৈধ বলার কোনো সুযোগ আপনার নাই। এবং এই নির্বাচনটি কেন এই প্রক্রিয়া হয়েছে, কি ধ্বংসাত্মক প্রক্রিয়া অবলম্বন করা হয়েছিল, ভোটারদেরকে পুড়িয়ে মারা হয়েছিল, সে বিস্তৃত ব্যাখ্যা নাই বা দিলাম। আমি একটা বিষয় খুব ছোট করে উল্লেখ করি, আমাদের রাষ্ট্রের জীবনে অনেকগুলো ক্ষত আছে, সেই ক্ষত কিন্তু এত সহজে সারবার নয়। এখন এই যে আওয়ামী লীগ অফিস শুধু ঢাকার কেন্দ্রীয় অফিস নয়, বাংলাদেশের জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, এখন তো বুঝতেছিল না, একসময় তো থানায় বলা হতো। বঙ্গবন্ধু মৃত্যুর পর কয়েকটা অফিসে ঠিক মতো বসতে দেওয়া হয়েছিল। আপনি যদি আমার কাছে এই তালিকাগুলো চান, আমি অনেক মুখস্থ বলতে পারবো, কারণ আমি এটা নিয়ে গবেষণা করেছি এবং এখনো কাজ করছি। আমি শুধু একটুকু বলি যে বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নের সাথে সাথে বাংলাদেশের মানুষ কিন্তু সাবালক হতে শিখেছে। আপনি আওয়ামী লীগ কিংবা বিএনপির কোন নেতার বক্তৃতা দিয়েই কিন্তু মানুষ জাজমেন্ট করে না। মানুষ কিন্তু তার নিজের অর্জন বা নিজের বিবেচনা দিয়ে তার সিদ্ধান্তগুলো নেয়, যে কারণে জনগণের পরে কিন্তু ছেড়ে দিতে হবে। এবং এই সরকারকে ধন্যবাদ এই কারণে, এই যে সাবালক হওয়ার যে প্রক্রিয়াটি, সেই প্রক্রিয়াটি অনেক ধাপ এগিয়ে নিয়ে গেছে বর্তমান বাংলাদেশের সরকার। এইটা কিন্তু বাংলাদেশের মানুষকে জীবনমান উন্নয়নের একটা যে ধারা, সেই ধারাকে অনেক প্রতিষ্ঠিত করেছে। আমি ছোট করে শেষ করি, এই যে অ্যাডাম পিজস্কি নামে একজন বিখ্যাত ভদ্রলোক আছে, আপনি গুগলসে সার্চ করলে দেখবেন ডেভেলপমেন্ট এবং ইলেকশন এই সমস্ত নিয়ে তিনি অনেক গ্রন্থ রচনা করেছেন। এবং তার একটি বইয়ের তিনি উল্লেখ করেছিলেন যে যে দেশে মাথাপিছু আয় $1000 উপরে যায়, সে দেশ গণতন্ত্রের দিকে দ্রুত এগিয়ে যায়। আপনি লক্ষ্য করে দেখবেন যে আওয়ামী লীগ যখন রূপকল্প 2021 ঘোষণা করেছিল, সেই রূপকল্প 21-এ কিন্তু স্পষ্ট করে উল্লেখ ছিল যে 2021 সালের মধ্যে বাংলাদেশের মাথাপিছু আয় সে নিয়ে যাবে $1500। আপনি লক্ষ্য করে দেখেন 2017 সালের মে মাসের আজকের এই 23 তারিখে বসে আমরা বলতে পারছি, আমরা জেনে ফেলেছি দেশবাসী এবং বিশ্ববাসীও জেনেছে যে আমাদের এখন মাথাপিছু আয় হচ্ছে $1602। অর্থাৎ
আওয়ামী লীগ যে রূপকল্পের ধারণাটি বাংলাদেশের মানুষের মস্তিষ্কে প্রবেশ করিয়েছিল, এই যে আমরা কে বলে যেটা বেঞ্চমার্ক, মার্কেটিং ম্যানেজমেন্টে আমরা বলি বেঞ্চমার্ক, সেই বেঞ্চমার্কের ভিত্তিতে রাজনীতিতে অনুপ্রাণিত হচ্ছে এবং অন্যান্য দলগুলো যে অনুসরণ করছে, এটা কিন্তু একটা ভালো লাগার বিষয়। কিন্তু আপনি এত সহজেই এই যে বিএনপি আওয়ামী লীগের যে দ্বন্দ্ব, যে ক্ষত, এবং সেই ক্ষত কিন্তু সুখবার নয়। সুখবার নাই। আওয়ামী লীগের একটা কর্মী যখনই ভাবে যে আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা, তাকে হত্যা করবার জন্য 21শে আগস্টের মতো ঘটনা ঘটানো হয়েছে, তখন কিন্তু তার যে ভিতরে যে যন্ত্রণা, যেটাকে শেক্সপিয়ারের ভাষায় আমরা বলি ব্লিডিং অফ দ্য উন্ড, এই যে ক্ষতের যে রক্ত প্রবাহ, সেই প্রবাহ কোনো থামে না। তাহলে আলটিমেটলি যতগুলো অর্জনের কথা আমরা বললেন, আমরা এগুলোকে এন্ডোর্স করি, কিন্তু পাশাপাশি রাজনৈতিক দলগুলো যখন নির্বাচন নিয়ে কথা বলছে, সামনে এগিয়ে যাচ্ছে, সামনের 2018-তে নির্বাচনের কথা বলা হচ্ছে, যদি এই এত যোজন দূরত্বই থাকে, তাহলে কি করে আগামী দিনের নির্বাচন? আপনি যেমন দূরত্বের জায়গাটি আছে, তেমন কিন্তু আবার আমাদের সম্ভাবনার জায়গাটিও আছে। এখন কিন্তু বিএনপির সেই আত্মহনন মনস্কত্ব থেকে ফিরে এসে একটা জায়গায় তারা দাঁড়িয়েছে যে জনগণের কাছে আমার ভোটের জন্য যেতে হবে। এখন এই ভোটের জন্য যাওয়ার প্রক্রিয়ায় কিন্তু 2030 যে রূপকল্পের কথা বলেন না কেন, সেটা কিন্তু তারা একটা প্রক্রিয়ায় এগোচ্ছে। এটা নিয়ে বিস্তর আলোচনা হতে পারে, সমালোচনা হতে পারে, সেটা ভিন্ন জিনিস। কিন্তু বিএনপি বুঝতে পেরেছে যে এই সরকারের অধীনে এবং এই সংবিধানের অধীনেই তাকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। এটা কিন্তু একটা বড় ধরনের অগ্রগতি। এখন কিন্তু আপনার বিএনপি যা কিছুই কিন্তু কাজ, আগামী দিনের যত কর্মকাণ্ড সব নির্বাচনকে ঘিরে, এবং এই নির্বাচনের জন্য তাদেরকে প্রস্তুতিও, তারা কিন্তু প্রায় বলছে আমাদের 300 ক্যান্ডিডেটের সিটে 900 ক্যান্ডিডেট আছে। এগুলো কিন্তু জনগণের সামনে উপস্থাপন করছে একটি কারণেই, যে তারা কিন্তু নির্বাচন মুখিতা যেতে বাধ্য হয়েছে। এবং কারণটি হচ্ছে যে তারা এক পর্যায়ে কিন্তু তারা বুঝতে পেরেছে যে নির্বাচন ছাড়া আমি আমার রাজনৈতিক প্রক্রিয়া, আমার কর্মী, আমি ক্ষমতায় যাই বা না যাই, আমার অন্তত কর্মী সমর্থক ধরে রাখতে পারবো না। এইটাই কারণে কিন্তু নির্বাচনের প্রক্রিয়ায় অংশগ্রহণ জোরে সোরে করার একটা অন্যতম কারণ। এই যে আমি একটা বিরতিতে যাব, তার আগে এই যে ম্যানিফেস্টো বা ভিশনটিকে আপনি কিছুটা ইতিবাচক বলছেন, যে ডিসকাশনের জন্য সামনে নিয়ে আসা, নির্বাচনমুখী, কিন্তু আবার সরকারি দল কিন্তু এটিকে আবার অন্যভাবে ইন্টারপ্রেট করে। না, সরকারি দল সবাই ইন্টারপ্রেটের ব্যাপার না, গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনেক তর্ক বিতর্ক হবে। যেমন বিএনপি 2030 যখন এটা ঘোষিত হওয়ার আগের দিন আপনি দেখবেন বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে প্রচন্ড বাদানুবাদ হয়েছে, এবং যে কথাটা স্থায়ী কমিটির সদস্যরা কখনো মুখ খুলতেন না, অনেকে কিন্তু মুখ খুলেছে গণমাধ্যমে দেখেছে। কারণটা হচ্ছে যে এই গণতন্ত্রের কিন্তু আমি এই ভালো জিনিসটা লক্ষ্য করি, কারণ এটা কিন্তু এগোনোর ব্যাপার। এটা কিন্তু আপনার শুধুমাত্র এক জায়গা থেকে বন্দী হয়ে যাবে। আপনি যদি যেমন মির্জা আব্বাস সাহেব বলেছেন, আমি যতটুকু শুনতে পেরেছি গণমাধ্যমের মাধ্যমে, তিনি বলেছেন যে যখন তিনি বলছেন যে বাংলাদেশের দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের এই যে ধারণা, এই ধারণা আমাদের ক্ষতি করে দিবে, আমরা কি কারণে করছি, তখন কিন্তু বিএনপির উচ্চ পর্যায়ের নেতা বলেছেন যে আপনি একটু আস্তে কথা বলেন, ম্যাডাম শুনছেন। তিনি বলছেন ম্যাডাম বলুক আর যেই বলুক, বাংলাদেশে দেশটা আগে, রাজনৈতিক দল পরে, রাজনৈতিক নেতা পরে। এটা কিন্তু আমরা কিন্তু বিএনপির কাছে শুনি নাই। তার মানে কি, এই যে এই জায়গায় যে রাজনীতি একটা জায়গায় তো বন্দী ছিল, এটা বাস্তবে মানতেই হবে। কেননা যে কোনো কারণে হোক এই বন্দী দশার থেকে আমরা ছিলাম। আমি আবারও বলি, ব্যারিস্টার পারভেজ ভাইয়ের কাছে একটু বিনয়ের সাথে বলি, 5 জনের নির্বাচনকে অবৈধ বলা, অসাংবিধানিক বলা, জনগণের অংশগ্রহণমূলক না বলার কোনো আইনি সুযোগ নাই। সুযোগ নাই কারণে আপনি বলতে পারবেন যে এই নির্বাচনটি অংশগ্রহণমূলক হয়। পারভেজ ভাই বলবেন এই বিষয়ে, এই যে ভিশন 2030 নিয়ে পরবর্তী প্ল্যান কি বিএনপির, বা এই মানুষের ফিডব্যাকগুলোকে অ্যাকোমোডেট করার কতটুকু সুযোগ আছে? আমরা একটা বিরতি নিয়ে ফিরতে চাই, এবং দর্শক থাকবেন আপনারা আমাদের সাথে আজকের এই নিটল টাটা টেবিল টকে। আমরা আবার ফিরে এলাম আজকের নিটল টাটা টেবিল টকে। আমি পারভেজ আপনার কাছে আসতে চাই, ভিশন নিয়ে আলাপ আলোচনা যেমন হচ্ছে, এটিকে অ্যাপ্রিসিয়েটও করা হয়েছে যে এটি একটা আলোচনার এজেন্ডা হিসেবে দেওয়া হয়েছে, কিন্তু বেশ কিছু সমালোচনা, ফিডব্যাক, যাই কিছু বলেন, সেগুলো অ্যাকোমোডেট করে এটি রিভাইজ ভার্সন নিয়ে আপনাদের প্ল্যান কি আগামীতে? ধন্যবাদ জামিল ভাই আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। না দেখুন, কথাটাই কিন্তু বলা আছে ভিশন এবং 2030, তার মানে 2030 আসার আগ পর্যন্ত যত ভালো জিনিসগুলিকে আপনি অ্যাডাপ্ট করবেন, বেটার ডেমোক্রেসি, বেটার কান্ট্রি, বেটার সভরেনিটি, বেটার পিপল, যেটাই আসুক, এটা বিএনপি সবসময় ওয়েলকাম করছে। এবং বিএনপি কিন্তু এটা যে দিয়েছে, এটা কিন্তু একজস্ট বলা যাবে না যে এটাই সব, আর বাইরে কিছু নাই। বিএনপি একটা দ্বার উন্মোচন করেছে। আওয়ামী লীগ হ্যাভ গুড অপরচুনিটি টু অ্যাকসেপ্ট ইট। আমি মনে করি বাংলাদেশের রাজনীতি, এই সনাতনী ধানায় আমরা যেই
ব্লেমের জায়গাটাতে আছি, সেখান থেকে বের হয়ে বিএনপি একটা বড় পর্দা উন্মোচন করে দিল জনগণের সামনে এবং অন্যান্য পলিটিক্যাল পার্টির সামনেও, যে যেখানে বিএনপিকে একটা পক্ষ নিরন্তর চেষ্টা করে যাচ্ছে জঙ্গি দল, ওই যে দিদি বললেন আগুনে পোড়ানো, এইটা সেটা নানা নেগেটিভ কথা, সেখান থেকে বিএনপি কিন্তু এই কথার জবাবটা তারা কিন্তু দিয়েছে সুন্দরভাবে একটি ডেমোক্রেটিক প্রসেসে, যেখানে এবং আপনারা আরো বলছেন ডায়ালগ ইজ দ্য অনলি ওয়ান সলিউশন। প্রতিহিংসা থাকবে না এমনটিও ভিতরে বলা আছে। অ্যাবসলিউটলি। আর নট অনলি দ্যাট, এখানে আসলে এটা হচ্ছে নেতৃত্বের গুণ। খালেদা জিয়ার যে গুণটি আসলে মানে মানুষ যে শুধু খালেদা জিয়াকে 3 বার প্রধানমন্ত্রী বানিয়েছে বা এখনো মানে মানুষ মনে করে যে শি ইজ দ্য অনলি পারসন হু ক্যান রেস্কিউ দ্য ডেমোক্রেসি, এই কথা কিন্তু এমনিতে আসেনি। এই কথাগুলি এসছে দের ইজ এ ট্রু রিজন। একটু দেখবেন যে দিদি যে কথাগুলি বললো, যে তাদের যদি এই কথাগুলিকে জনগণ যদি আমলে নিত, তাহলে বাংলাদেশের এই ঘটনা 2014 সালের 5 জানুয়ারির পরে বাংলাদেশের বিএনপি নামক দলটি থেকে আর জনগণ এর মুখাপেক্ষি হতো না। তারা ভোট এবং ব্যালটের মাধ্যমে এই দলটিকে বয়কট করত। কিন্তু আপনি দেখবেন 2014 সালের 5 জানুয়ারি বিএনপির ওই স্ট্যান্ডের পরেও, এই ভোট বর্জনের স্ট্যান্ডের পরেও যতটুকু নির্বাচন হয়েছে, যেখানে সিলেকশনটি হয় না, ইলেকশন হয়েছে, জনগণ ওই ধানের শীষে ভোটটি দিয়েছে। তার মানে ভাববার বিষয়, জানবার বিষয়। কারণ দিদিরা যে জিনিসটি বারবার বলার চেষ্টা করে বিএনপিকে, আসলে আমি মনে করি পার্সোনালি ইটস এ ভেরি গুড থিং ফর বিএনপি। কারণ যতটুকু বিএনপির পক্ষে আমি বলি, তার চেয়েও বিএনপির বিপক্ষে দাদা বা দিদিরা বলেন। দাদা দিদি বলাতে সুবিধা হয় এটা, মানে বিএনপি অন প্রসেসে থাকছে, অলওয়েজ দেয়ার ইন মানে মানুষের মুখে থাকছে। তাহলে বিএনপি এই শব্দটি আপনার কিন্তু, আপনি দাদা আছেন, দিদি আছেন, এই জন্য বলছি, আমি অন্যভাবে বলিনি। এটা কিন্তু ভুল বার্তা যায়। আচ্ছা, আমি বলছি সুভাষ দা যেটা বললেন এবং অপুদি যেটা বললেন, আমি ওই কথা থেকে আবার তুলে দিচ্ছি, কারণ যেহেতু আই ডোন্ট ওয়ান্ট টু মিসলেড এনিওয়ান। তো সেই জায়গাটাতে আসলে আমার মনে হয় যে এটা একটা রাইট চয়েস ফর দ্য পিপল, এবং এই তারা যে বার্তাটি দেওয়ার চেষ্টা করেন, তো এটিকে আপনারা ইতিবাচকভাবে দেখছেন এবং মনে করছেন জনগণের কাছে আপনারা যা যা কমিউনিকেট করতে চেয়েছেন সেগুলো কমিউনিকেট করা হয়ে দেখবেন গেছে। যে যেমন ধরেন আপনি খুব খোলামেলা বলি, যেমন দিদির আমি টক শো করছি বা সুভাষ দার আমি টক শো করছি, এখন সুভাষ দা কিন্তু বেশ কিছু ঘটনার প্যারামিটার নিয়ে আসা বলেছেন, এমনই বলেছেন হি ইজ অন রিসার্চ অন দ্যাট অ্যান্ড হি ইজ স্টিল হি ইজ ডুইং দ্যাট ওয়ান। এবং সে বলতে পারেন যে অনেকগুলি ইনসিডেন্ট আছে, সেই ইনসিডেন্টগুলিকে বিএনপির আওয়ামী লীগের বর্তমান ঘটনাকে জাস্টিফাই করার জন্য, মানে আওয়ামী লীগের যে ব্যাড এক্সাম্পলগুলি, যে ব্যাড প্রেসিডেন্টগুলি, ব্যাড এক্সাম্পলগুলি এখন তৈরি করছে, এই সবগুলিকে জাস্টিফিকেশন অপুদি করতে পারছেন। কিরকম? সে বলেছে, যেমন ছোট্ট কথা বলি, কথা নিয়ে অনেক রকম মিসলেড হয়, যেমন খাম্বাব বলে। দিদিকে প্রশ্ন করতে হয়, বিএনপির যদি সেই খাম্বাগুলি লাগিয়ে থাকে, তাহলে দিদি যে বললেন তারা সারা দেশে বিদ্যুৎ দিয়ে দিয়েছেন, এই পরিচালনটা খাম্বা ভিত্তিকে কিভাবে করেছেন জানবার প্রশ্ন। সেই খাম্বাগুলোকে ব্যবহার হয়েছে বিদ্যুতের ক্ষেত্রে? আমি শুধু না হয়ে থাকে, হয়নি বলেছেন, জি। তাহলে সেই খাম্বা যদি না থেকে থাকে, তাহলে সেই খাম্বাগুলি চুরির দায় দিদিদের দলের একটা দায় আছে। কারণ এই খাম্বাগুলি তো জনগণের খাম্বা, বিএনপি যদি লাগিয়ে থাকে, এই খাম্বাগুলি যদি ব্যাহত হয়ে থাকে, এই খাম্বাগুলি যদি মিসিং হয়ে থাকে, তাহলে বিং এ গভর্নমেন্ট, বিং এ পার্টি, যারা স্টেক হোল্ডার আছেন, তারা নিশ্চয়ই লায়াবিলিটি আছে। আমি একটু শেষ করে একটু যোগ করতে, জি, আপনার সময় স্বল্পতা আছে। একটা হচ্ছে যে কথাটি দিদি বললেন, যে যেমন একটা কথা আসে প্রায় বক্তব্যের মধ্যে, সেটা হচ্ছে ডিজিটাল বাংলাদেশ। আপনি দেখবেন আমাদের পার্শ্ববর্তী দেশ সিঙ্গাপুর, আমার অনেকবার সুযোগ হয়েছে সিঙ্গাপুরে যাওয়ার। আচ্ছা, মাসের পর মাস থেকেছি, জীবনও একদিনের জন্য বিদ্যুৎ যায় না, কিন্তু আমি কখনো কোথাও দেখি নাই ডিজিটাল সিঙ্গাপুর। বাট আমাদের এখানে প্রতিদিন 10 ঘন্টা 12 ঘন্টা লোডশেডিং হয় বা ডিজিটাল বাংলাদেশ। আমি একটু তথ্যটা নিতে চাই, দিদি কোন তথ্যটা যোগ করতে চাইছিলেন? আপনি কিছু তথ্য ছিল, আপনি আমি মনে হচ্ছে। না, পারভেজ ভাই যেটা বলতে চেষ্টা করলো যে খাম্বাগুলো লাগানো হয়েছে, সেখান থেকে খাম্বাগুলো, সেগুলোর উপরই সরকার আবার বিদ্যুতের লাইন, বিএনপির সময় যেটি করা হয়েছে, বিদ্যুতের খাম্বাটা কেন আসছে এই কথাটা, ওই খাম্বাগুলো বিক্রি করে 20,000 কোটি টাকা তৎকালীন সময়ে পাচার করা হয়েছিল। এবং যেটি কিন্তু মানে সেই বিদ্যুৎ চুরির যে ঘটনা, সেটি কিন্তু জনগণই তখনই প্রত্যাখ্যান করেছিল। বিদ্যুতের দাবিতে, পানির দাবিতে, গ্যাসের দাবিতে জনরোষ সৃষ্টি হয়েছিল। এবং সেই জনরোষে কিন্তু একজন ওই সালাউদ্দিন সাহেব এমপি, তাকে জনগণ তাড়াতে দৌড় সালাউদ্দিন নাম দিয়েছিল, যাত্রাবাড়িতে। এরকম ঘটনাও ঘটেছিল। বিদ্যুতের দাবিতে ক্যান্সার সৃষ্টি হয়েছিল, মানুষ হত্যা করা হয়েছিল পাখির মতো গুলি করে। অনেক ঘটনাই তো বিএনপির সময় ঘটেছে। তো সেইগুলো তো আমরা এখন মানে আনলে পরে অনেক সময়ের প্রয়োজন। সামনের দিনের চিন্তা কি আপা? এখন বিএনপি থেকে কেউ কিন্তু অস্বীকার করে না যে আমাদের বিদ্যুৎ, আমরা এই গভর্নমেন্ট বিদ্যুৎ
প্রোডাকশনটা অনেক অনেক করেছে সেটাই বলে হয়তো যে আগে বলতো কুইক রেন্টাল করেছে সেখানে চুরি হতে পারে, এখন আর বলে না। এখন কুইক রেন্টাল করে যখন সাকসেস হয়ে আমরা এখন দীর্ঘমেয়াদী বিদ্যুৎ প্রকল্পে চলে গেছে, বিএনপি থেকে কিন্তু এই কথাগুলো এখন আর বলে না, আর বলার কোনো অবকাশ নাই, জনগণ তো খাবে না। আচ্ছা, বিদ্যুৎ এমনও আছে জায়গা মানে কখনই বিদ্যুৎ যায় না গ্রামে গঞ্জে, সাময়িকভাবে বা কখনো কখনো যেতেই পারে, সেই প্রসঙ্গটি তো টকশোরে আনার বাস্তব সত্য যেটি না থাকে। আচ্ছা, এই আরেকটি হচ্ছে ভীষণের যে বিষয়গুলো বলা হলো, ভীষণের ব্যাপারটা আমি বলবো যে একজন ব্যক্তি সে যদি স্বপ্ন দেখে, সেই স্বপ্ন দেখতে তার অর্থ লাগে না, এবং সেই স্বপ্ন যদি প্রকাশ করা হয় সেখানেও কিন্তু জবাবদিহিতা থাকে না। স্বপ্ন যদি বাস্তবায়িত না হয় তার জন্য কিন্তু সেই ব্যক্তি যে স্বপ্ন দেখেছে তার 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 কিন্তু কোনো জবাবদিহিতার বিষয় আসে না। কিন্তু বিএনপি বা রাজনৈতিক কোনো একটি দল যখন একটি ভিশন জাতিকে উপস্থাপন করে, সেটি যদি বাস্তবায়িত না হয় বা সেটি কিন্তু জবাবদিহিতা আছে। এখন বিএনপির যে ভিশনটা সেটি যে তারা বাস্তবায়িত করবে, এই জায়গায় প্রশ্ন সব একটা প্রশ্ন আছে, এবং আমি সেখানে দুই একটা কথা আপনি আমাকে আমি একটু বিরতিতে যাব, আবার তার আগে সুভাষদা একটু টাইম আমি দুই একটা মানে ভিশনের কথা বলি, মানে তারা যে ভীষণ করছে এখন ভীষণ, এবং আরেকটা কথা বলছে যে বিএনপি লিডার ক্যান রেস্কিউ দ্য ডেমোক্রেসি, এই যে কথাগুলো এখানে বসে বলে। আচ্ছা, এখানে তারা 37টি দফায় 265টি এনেছে এবং ফিউচারে তারা এগুলো করবে। আচ্ছা, সে ফিউচারে যদি করতে হয়, প্রথমে একটি বলেছে কি যে প্রধানমন্ত্রীর একক নির্বাহী ক্ষমতার ভারসাম্য, আমি খুবই সংক্ষেপে বলবো। আচ্ছা, তো এখানে তো একটা প্রবাদ আছে যে চ্যারিটি বিগিনস এট হোম, এন্ড বিএনপির যে ইয়েটা তাদের দলের যে গঠনতন্ত্র, সেই দলে তো সকল ক্ষমতা বিএনপি নেত্রীকে দেওয়া হয়েছে। আমি পারভেজ ভাইকে বলবো যে একটু জাতিকে আশ্বস্ত করবার জন্য বাস্তবায়ন কতটুকু হবে, আপনাদের গঠনতন্ত্রটা চেঞ্জ করে যে কথাটি দিদি উল্লেখ করেছেন, ক্ষমতার ভারসাম্যটা আগে করেন, আপনার কথা রেফারেন্স ধরে হবে ভিতরে ক্ষমতার ভারসাম্য আগে। আমি একটু আপনার সময়টা একটু নিয়ে আসতে চাই, সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর এই ভিশনকে অনেকে পলিটিক্যাল রেটরিক বলেন, যেগুলি বাস্তবায়নযোগ্য অনেক ক্ষেত্রে হয় না বা অনেকে করেন না, যেটি দিদিও মেনশন করেছেন বিএনপির ক্ষেত্রে। আপনি ইন জেনারেল এটিকে কিভাবে দেখেন? আপনি আওয়ামী লীগের ইতিহাস, বাঙালির ইতিহাস, বাংলাদেশের ইতিহাস, জন্মের ইতিহাস যদি বিশ্লেষণ করেন, আপনি দেখবেন এই যে আওয়ামী লীগ সৃষ্টির পর থেকে মানুষের কাছে তার যে কর্মসূচিগুলো নিয়ে উপস্থাপন করেছে, সেই কর্মসূচিগুলো প্রথম দিক কিন্তু তার জনপ্রিয়তা পায়নি, এবং প্রথম দিকে এর বিরুদ্ধে নানান রকম চক্রান্ত হয়েছে। যুক্তফ্রন্টের নির্বাচনে যখন আওয়ামী লীগ 54 সালে জয়লাভ করে যখন ক্ষমতায় আসলো, তখন কিন্তু দেখবেন যে যেই কথাগুলো বলে আওয়ামী লীগ তার ক্ষমতায় এসেছিল, তার বাস্তবায়ন কিন্তু ওই অল্প সময়ের মধ্যে হয়েছে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। এক্ষেত্রে আওয়ামী লীগের এখনকার যারা নেতা কর্মী আছেন তারা কিন্তু এগুলো কিন্তু হয়তো অনেকে জানেন না কিংবা বলেন না। আপনি দেখেন এই যে পয়লা বৈশাখে যে সরকারি ছুটি ঘোষণা, ভাতা প্রদান, যত কিছু যা কিছু বলেন, এখন কি আমরা যে কোনো শোক দিবসে আমি পারভেজ ভাই সবাই যে আপনি যে কালো ব্যাজ ধারণ করা, যে এই কালো ব্যাজও কিন্তু প্রবর্তন করেছে, কিন্তু এই কনসেপ্টটা কিন্তু আওয়ামী লীগ কিন্তু তার সমস্ত পথ চলায়। এই যে 6 দফা যখন দেওয়া হলো, তখন বঙ্গবন্ধুর বয়স কত? খুবই অল্প বয়স, কিন্তু তিনি মানুষের কাছে কিন্তু যেতে পেরেছিলেন। একটি লিফলেট, একটি পোস্টার সারা দেশে শরীর আগুনের মতো ছড়িয়ে পড়েছিল। 70 নির্বাচন ইস্তেহার বঙ্গবন্ধু যা দিয়েছিলেন সেটা কিন্তু অশিক্ষিত বাঙালি মানুষের কাছে কিন্তু এই জায়গা গিয়েছিল যে আমার মুক্তি হচ্ছে এটার ভিতরেই, এই বঙ্গবন্ধু, এই আওয়ামী লীগ এটার ভিতরে। আপনি ভিশন 2030 গলদগুলো তো রয়েছেই, সেই গলদগুলো থাকবেই। আমরা একটা এই রাজনীতিতে কখনো কিন্তু আগে ছিল না, নতুন করে আসতে চাইছে এবং এক ধরনের আলোচনার মধ্যে, এই জন্য আমি সাধুবাদ জানাই। এটিকে আপনি দেখেন তারা পিছনে বাসটি লাগিয়েছে, সেটা কাদের উদ্দেশ্যে লাগিয়েছে? ওখানে বিদেশিও ছিল, কিছু বিদেশিও ছিল, কিন্তু আপনি বাংলা এবং ইংরেজি দুটোই লিখতে পারতেন, আপনি সেটা না করে আপনি শুধু ইংরেজিতে কিন্তু ব্যানারটা লিখেন। আমরা একটা বিরতি নিয়ে একটু ফিরতে চাই, তিনজনের কাছ থেকে শুনবো আগামী দিনে কিছু চ্যালেঞ্জ নিয়ে, এবং দর্শক আপনারা থাকবেন আমাদের সাথে আজকের এই নিটল টাটা টেবিল টকে। আমরা আবার ফিরে এলাম আজকের নিটল টাটা টেবিল টকে। আমি এই রাউন্ডে একটু সবার কাছ থেকে শুনতে চাই আগামী দিনের বাস্তবতা কিছু চ্যালেঞ্জ। ব্যারিস্টার পারভেজ, খুব সংক্ষেপে। ধন্যবাদ জামিল ভাই আপনাকে। আবার বাস্তবতা চ্যালেঞ্জটা ওই আগের জায়গাতেই আছে। যেমন আমি কিন্তু বেশ কয়েকটি প্রসঙ্গ তুলে ধরেছিলাম ফার্স্ট শুরুতেই। আমি টেলিটকের পারচেজিং প্রকিউরমেন্টে 2000 টাকার ফ্যান কেন 1 লাখ টাকা তুলে দিয়েছিলাম, দিদিও নিরুত্তর, দাদাও নিরুত্তর। মানে এগুলো সুশাসনের প্রশ্ন। আমি শেষ করে উত্তর দিয়ে দিই, তারপরে আমি বলেছি, তারপরে আমি একটা বলছি
যে না পাস হয়নি, যদি এই কথা ধরে নেই, তাহলে হাউ দে আর পুটিং দিস কাইন্ড অফ প্রকিউরমেন্ট ডিমান্ড 1 লাখ টাকা পার সিঙ্গেল ফ্যান বাংলাদেশের কোন প্রকল্পে হয়? আপনি এটা সুশাসন জবাবদিহিতার প্রশ্ন বলছেন। Yes, absolutely. তারপরে বাংলাদেশের এই যাবৎকালের সবচাইতে উইকার ডেমোক্রেসিকে আমরা প্র্যাকটিস করছি। দাদা একটা তথ্য দিলেন একটু আগে, আমার সারপ্রাইজিং লেগেছে, কারণ দাদা হচ্ছে আমাদের এই চারজনের মধ্যে সবচেয়ে, আমি পার্সোনালি ফিল করি হি ইজ এ ভেরি লার্নেড ম্যান, কারণ প্রচুর পড়াশোনার উপর দিয়ে যান। সেটা দেখবেন উনি বলেছেন কোন দেশের যদি পার ক্যাপিটা ইনকাম 1000 টাকাকে ক্রস করে, ইট সিমস টু বি এ দেয়ার ইন ডেমোক্রেসি। সৌদি আরব $10,000, আমি শেষ করি 10,000 শুধু সৌদি আরব না, মিডল ইস্টের অলমোস্ট এভরি কান্ট্রি এক্সেপ্ট প্যালেস্টাইন বা সামথিং লাইক গণতন্ত্র প্র্যাকটিস করে না প্রকৃত অর্থে। অ্যাবসলিউটলি। সো মানে টাকা দিয়ে আপনি গণতন্ত্রকে মাপকাঠি করবেন, দিস দ্য ফার্স্ট টাইম আই হার্ড। এই তথ্যটা কতটুকু নির্ভরযোগ্য আমি ঠিক জানি না, আমি আমি আসছি। তাহলে একটু আমাদের ছোট করে আনতে হবে। সৌদি আরবে গণতন্ত্র মিথ্যা হয়ে যায়। আচ্ছা আসি আমি, সৌদি আরবে গণতন্ত্র নাই, রাজতন্ত্র চলছে ওখানে। হ্যাঁ, আরেকটা যেটা হচ্ছে খুব বিষয় ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি এই আলোচনা যদি আমরা একটা কনক্লুশন আসতে চাই ফিউচারের জন্য, বেটারমেন্টের জন্য, এই জিনিসটা একেবারে শিরোধার্য হয়ে গেছে। দেখবেন যে আমরা সমস্ত তথ্য আলোচনা সমালোচনা সমস্ত কিছু কিন্তু আমরা অলমোস্ট বিএনপি কেন্দ্রিকই আছি। এগেইনস্ট দ্য গভর্নমেন্ট যখন আমরা বলছি কিছু, তারা কিন্তু পাল্টা বিএনপি কে টেনে আনতেছেন ওটাকে কম্পারিজন করার জন্য। মানে দাদা যে জিনিসটা কনফার্ম করে দিয়েছেন সেটা খুব ভালো, আমাকে থ্যাঙ্কস দাদা, যে বাংলাদেশের যা কিছু শুরু করেছে পলিটিক্যালি, অল স্টার্টেড বাই আওয়ামী লীগ। ব্যাড প্র্যাকটিস যেমন হরতাল, 173 দিন হরতাল করাটাকে, এটা কিন্তু আওয়ামী লীগ শুরু করে দিয়েছে। গণতন্ত্রকে হরণ করা আওয়ামী লীগ শুরু করেছে, মানুষকে মারা এটা আওয়ামী লীগ শুরু করেছে। আমি মনে করি যদি আগামীতে পলিটিক্সকে আমরা সত্যিকার একটা বেটারমেন্টে নিয়ে যেতে চাই, দেয়ার ইজ অনলি ইনক্লুসিভ একটা ইলেকশন, ইনক্লুসিভ এর মধ্যে দিয়ে আমরা আগতে পারবো। আগামী দিনে আসতে পারে গণতন্ত্রের সম্ভাবনা সবসময় উজ্জ্বল ছিল, আগামীতেও থাকবে। আচ্ছা, ধন্যবাদ। সুভাষ দা, আপনার কাছ থেকে শুনতে চাই এক ধরনের ক্লোজিং রিমার্কস। না, ব্যারিস্টার পারভেজ যে জায়গা নিয়ে গেছেন তো সেটা তো উত্তেজিত হওয়ার কথাবার্তা। তাতে তো আমার তো এখন একটু বয়স বেড়েছে, আমি এখন ওইভাবে তার ফাঁদে পা দিই, রিঅ্যাক্ট করতে আমি ফাঁদে পা দিই না। আমার কাছে যেটা মনে হয় যে আমাদের গণতন্ত্র যেভাবে এগোচ্ছে, আমাদের সকলেরই অংশগ্রহণ প্রয়োজন। এই অংশগ্রহণমূলক যে নির্বাচনের কথা বলে, কিন্তু অংশগ্রহণমূলক রাজনীতির কথা বলে না। এই যে তারা 3G'র কথা বলেছেন তাদের ইস্তেহারে, রূপকল্পে, তারা কিন্তু এই সুরাজনীতির কথা বলেনি, সুশাসনের কথা বলেছে, সুসরকারের কথা বলেছে, সুনীতির কথা বলেছে। সুরাজনীতি কিন্তু বিএনপিতে অনুপস্থিত। আপনি আরেকটা জি যোগ করতে পারতেন, যোগ করে না, আমি যে তার যে কার্যকলাপ, শুধু যোগ করাটাই কোনো মূল বিষয় না। আপনি এই বলছেন বটে যে আপনি ক্ষমতার ভারসাম্য চান, আপনি রাষ্ট্রপতি পদটাকে এমন নিচু পর্যায়ে নিয়ে গিয়েছিলেন, আপনি সেই জায়গার থেকে উত্তরণ যে আপনি চাচ্ছেন মনে প্রাণে, এটা মানুষকে বলতে হবে যে আমি এটা ভুল করেছি। আপনি রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের মতন মানুষকে আপনি রাষ্ট্রপতি বানিয়েছেন, খুবই অন্যায় গরিত অপরাধ। আপনি তো মধুজা চৌধুরীর মতন অধ্যাপককে আপনি রাষ্ট্রপতি বানিয়েছেন, ঘাট ধাক্কা দিয়ে বের করেছেন। আপনি 74 বিশেষ ক্ষমতা আইন বারবার বলেন আপনি আর নির্বাচন আসলেই এটা বাতিল করবেন, আপনি কখনো বাতিল করেন না। আমি একটু গণমাধ্যমকে শেষ করতে চাই যে সেই 57-2006 সালে তারাই কিন্তু আইন করেছেন। আমি একটু ধন্যবাদ দাদা, আমরা একেবারে সময় স্বল্পতা আছি। দিদি, আপনার কাছ থেকে কিছু পয়েন্ট শুনতে চাই আগামী দিনে। পারভেজ ভাই যে কথাটি বললেন যে আওয়ামী লীগ সব ব্যাড প্র্যাকটিস গুলো এবং ভালো দুটেই করেছে, মানে আওয়ামী লীগের প্রসঙ্গে তো এই কথাটা সুভাষ দা তো এইভাবে বলেন, এই কথাটা তিনি বলছেন না, একটা এক্সাম্পল দিয়েছে যে শোকের বিষয়টা এটা এনেছে, তো সেখানে কি এই কথাটা আসতে পারে যে আওয়ামী লীগ সকল ব্যাড প্র্যাকটিস করেছে? আওয়ামী লীগ বাংলাদেশের মানুষকে মুক্তি দিয়েছে, স্বাধীনতা এনে দিয়েছে, তারপরে জাতির জনককে হত্যার পরে বিএনপি বাংলাদেশে যত ধরনের অন্যায় কুকীর্তি বা ব্যাড প্র্যাকটিস সেটি বিএনপি শুরু করেছে, এটি তো চিরসত্য কথা। তো কাজে এভাবে যদি কথা বলা হয় টক শোতে এসে, তাহলে আমার বলতে ইচ্ছে করে শুধু তাই না, বিএনপির সেই জিয়াউর রহমান থেকে শুরু করে পরবর্তীতে জিয়াউর রহমান যে অন্যায় অত্যাচার সেগুলো, সেই জাতির জনকের ইন্ডেমনিটি দেওয়া থেকে শুরু করে মানে যা যা করেছে বাংলাদেশের মানুষ শোষণ করেছে, তারপরে তো জননেত্রী শেখ হাসিনা বা 81-এ এসে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে চেয়েছিল যে ভালো করে বিএনপির দলটি যেন ঠিক হয়, তাও তো হয়নি। আবার 91-এ বিএনপির নেত্রী ক্ষমতায় গিয়ে আবার ভোট চুরি করে, মানুষের ভাত হরণ করে, দুর্নীতি করে, কালোবাজারি করে, টাকা বাংলাদেশের টাকা পাস করে বিএনপি এ পর্যন্ত চলে এসেছে। এইভাবে যদি বলা হয়, না আমি শেষ করছি, যেটি বলা হয় সুশাসন, আইনের শাসন,
আর কত সুশাসন আর আইনের শাসনের এক্সাম্পল আওয়ামী লীগ সৃষ্টি করবে? বিএনপির সময়ে বিএনপি মানে সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে মদত দিয়ে আইনের ব্যত্যয় ঘটিয়েছে। আমি আর আপনাদের- আমার একটি এক্সাম্পল দিই খুব সুশাসনের। সংক্ষেপে আবার শেষ করতে হবে সমস্যা। হ্যাঁ, আমার তো সময় দিলেন না। জি। বিজেএমই ভবন, হ্যাঁ, সেই ভবনটি আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা প্রতি শ্রদ্ধা জানিয়ে এটি সেটি করেছেন। বিএনপি হলে কি করতো? এটা কি বাংলাদেশের তো সবচেয়ে আমরা একটি- নিশ্চয়ই আগামীতে আবারও শুধু- কথা বলবো। শুধু তাই না, আজকে শেষ না, আর করতে চাই। সুশাসনের জি, কথা, জি। আজকাল বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে, জি। ঘটেছে। এমপি থেকে শুরু করে মন্ত্রী, আমি কেউ কি অপুদি আপনাকে আইনের- ধন্যবাদ আইন- জানাবো, আইনের ব্যারিস্টার বাইরে পারভেজ এবং সুভাষ সিংহ রায়। এরকম practice আমরা নিশ্চয়ই সেই করে নাই। আগামী দিনে আবারও কথা বলতে চাই। আপনাদের কথা বলছে। তিনজনকে ধন্যবাদ আজকের এই আলোচনায় এসে ভীষণের সহায়ক যোগ সরকার দেবার জন্য। বা নির্বাচনকালীন এবং, সরকার দর্শক, সে প্রসঙ্গ আনে নাই কেন? জি, জি, মানে আজকে- নির্বাচনে বিএনপি যাবে কিনা সেটাই তো তাদের আজকে শেষ করতে চাই। ধন্যবাদ। এবং দর্শক, আপনাদেরকে জানাচ্ছি আমরা রাত 2টায় অনুষ্ঠানটি পুনঃপ্রচার করব এবং আগামীকালকে অন্য কোনো বিষয়ে আবারও কথা বলবো। সেই পর্যন্ত ভালো থাকবেন এই আশাবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি।